যে তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, আপনারা জানেন যে অপারেশন সিঁদুর তাতে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই 9টি জঙ্গি ঘাঁটিকেই টার্গেট? যে তথ্য পাওয়া যাচ্ছে এর মধ্যে 2টি জঙ্গি ঘাঁটি অত্যন্ত বেশি অ্যাক্টিভ ছিল এবং এই 9টি জঙ্গি ঘাঁটি সম্পর্কে করে পাক্কা খবর ছিল গোয়েন্দাদের কাছে। এর সম্পর্কে আরো অনেক বেশি তথ্য পাওয়া যাচ্ছে। শুভদীপ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। শুভদীপ, কি তথ্য রয়েছে তোমার কাছে? একদম সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দাদের কাছে, আর সেই তথ্যের ভিত্তিতেই এই 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ এবং বিশেষ করে দুটো জায়গা মুরিদপুর এবং বাওয়ালপুর, এই দুই জায়গা দুই জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদের একেবারে আতুর ঘর। এখান থেকেই সবকিছু হতো, আর সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই একেবারে নিখুঁত আক্রমণ নির্ভুল নিশানায়। আমি কথা বলবো এই নিয়ে। নিউজ রুমে আমার সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়দা, তার মানে সমস্ত ইনফরমেশন তথ্য গোয়েন্দাদের কাছে একেবারে সংগ্রহ করা ছিল, যার ভিত্তিতেই এই অপারেশন। একেবারে দেখো, আমরা যে ইন্টেলিজেন্স ডোসিওর যেটা আমরা অ্যাক্সেস করতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে ভাওয়ালপুরের যেটা মার্কাস সুবহানাল্লাহ যে টার্গেট সাইট থেকে করা হয়েছিল সেটা একটা 15 একর জমির ওপর পুরোটা বিস্তৃত। এটা জেইএম এর অর্থাৎ আমাদের জৈশ-ই মোহাম্মদ তাদের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে তারা কাজ করতেন এবং 2015 সাল থেকে তারা এই অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে এটাকে চিহ্নিত করেছিল এবং সেখানে কাজকর্ম করা হতো। এটা ন্যাশনাল হাইওয়ে 5 তার একেবারে পাশেই কিন্তু এটা পুরো তৈরি হয়ে আছে। এবং যেটা রয়েছে যে অপারেশনাল যে হেডকোয়ার্টার সেটা যে এই যে মার্কাজ, এই মার্কাজের অভ্যন্তরে কিন্তু জেইএম এর যে যিনি চিফ রয়েছেন সেই মৌলানা মাসুদ আজাহার তার বাড়ি রয়েছে। এমনকি ডিফ্যাক্টো চিফ হিসেবে যিনি কাজ করছেন সেই মুফতি আব্দুল রউফ আসগার তারও এখানে বাড়ি রয়েছে এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার তারাও এখানে থাকেন। এবং এই সম্পর্কে অর্থাৎ এই যে ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিতে সম্পর্কে কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে যে তথ্য রয়েছে সেটা কিন্তু একেবারে যে পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল সেই পুলওয়ামা অ্যাটাকের সময় কিন্তু এই জঙ্গি ঘাঁটিকে প্রশিক্ষণের কাজে কিন্তু ব্যবহার করা হয়েছিল। একদমই সঞ্জয় দা, এই যে 15 একর আমাদের দেখানো হচ্ছে যে পুলওয়ামা হামলার সময় পরিকল্পনা এবং যে জঙ্গিদের যে প্রশিক্ষণ এখানেই দেওয়া হয়েছিল। এই যে ঘাঁটিটাকে তারা কিন্তু অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে। এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই মার্কাজের মধ্যে মৌলানা আজাহারের তার বাড়ি রয়েছে। এমন তার শুধু বাড়ি নয়, যেটা বললাম মুফতি মোহাম্মদ আসগার যে জৈশ-ই মোহাম্মদের এই মুহূর্তে যিনি ডিফ্যাক্টো চিফ তার বাড়ি রয়েছে, তিনিও এই বাড়িতেই এখানেই থাকেন। অর্থাৎ এই মার্কাজের যে 15 একর জমি রয়েছে সেই 15 একর জমির মধ্যে তার রয়েছে। জৈশের এই যে মার্কাজে তার যে ফেসিলিটি রয়েছে তাতে 600 জঙ্গিকে একসাথে রাখার মতো ব্যবস্থাপনা রয়েছে। যে কোনো পয়েন্ট অফ টাইমে 300 থেকে 350 জঙ্গি কিন্তু এখানে থাকে। জৈশের অপারেশনাল হেডকোয়ার্টার এই মার্কাজ সুবহানাল্লাহ, আমরা যেটা জানি। এবং 2015 সাল থেকে এটা করা হয়েছিল। এবং যেটা আমরা জানি সেটা হলো যে 2015 সালে যখন এটা তৈরি করা হয় তার আগে এটাকে তৈরি করার জন্য কিন্তু একটা ফান্ড করা হয়, যেটা পাকিস্তানের ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে ফান্ড এসেছিল। এমনকি প্রচুর ফান্ড কালেক্ট করা হয়েছিল গালফ কান্ট্রি, এমনকি ইউকে থেকেও তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যখন এটাকে 2015 সালে জৈশ-ই মোহাম্মদের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে তৈরি করা হলো, পরবর্তীকালে যে মার্চ মাসে 2018 সালের মার্চ মাসে সেটা কিন্তু ওখানে একটা জিমন্যাসিয়াম তৈরি করা হয়। জিমন্যাসিয়াম তৈরি করার পরে সেই বছরেরই জুলাই মাসে সেখানে একটি সুইমিং পুল তৈরি করা হয়েছিল। এখন বলা যেতে পারে মার্কাজের মধ্যে সুইমিং পুল, জিমন্যাসিয়াম এগুলো কেন তৈরি করা হয়েছিল? আসলে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া যায়, শারীরিকভাবে তাদের সবল করে তোলার জন্য, আরও ফিট করে তোলার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। এমনকি এর মধ্যে হর্স স্টেবল রয়েছে, রাইডিং গ্রাউন্ড রয়েছে, সেখানে জঙ্গিদের তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার মানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও দেওয়া হতো। ঠিক এই যে ঘোড়ায় চড়া প্রশিক্ষণ দেওয়া হতো। এমনকি এই মার্কাজের মধ্যে একটা বিশেষ কোর্স রয়েছে, আর্চারি কোর্স, যেটাকে 6 দিনের আর্চারি কোর্স করা হয়। জঙ্গিদের আর্চারিতে তাদের ট্রেন করা হয়। অর্থাৎ বলা যেতে পারে যে টার্গেট প্রিসিশন হিট করার জন্য শুধুমাত্র আর্মস বা অ্যামুনিশন ব্যবহার নয়, আর্চারি ট্রেনিং দিয়ে তাদের নিশানা যাতে ভালো হয়, যাতে খুব প্রিসাইজ নিশানা হয়, তার জন্য আর্চারি একটা ট্রেনিং কোর্স রয়েছে। এখানে যে সকল জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের কিন্তু সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই জায়গাতে আমি সঞ্জয় জানতে যাবো, তার মানে একটা বিষয় স্পষ্ট যে একেবারে 5 তারা জঙ্গি ঘাঁটি
ঘাঁটি, এই 5 তারা জঙ্গি ঘাঁটিতেই সরাসরি নিশানা করা হয়েছিল, নির্ভুল নিশানা অপারেশন সিঁদুরের। এবং সেখান থেকেই কিন্তু মৌলানা মাসুদ আজহারের গোটা পরিবারের প্রায় 14 জন একসাথে তাদের মৃত্যু হয়েছে, যেটা নিজেও জানিয়েছেন। একেবারে এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে ভারতীয় গোয়েন্দাদের কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে তাতে মৌলানা মাসুদ আজহার তিনি কিন্তু শেষ এখানে যেটা দেখা গেছিল, যেটা এভিডেন্স, মেটেরিয়াল এভিডেন্স এই মুহূর্তে আছে ভারতীয় গোয়েন্দাদের কাছে, সেটা হলো গত বছর তো 2024 সালের 30শে নভেম্বর মৌলানা মাসুদ আজহারকে এখানে কিন্তু বক্তৃতা করতে দেখা গিয়েছিল। এবং তিনি যখন এই বক্তৃতা করছিলেন সেই সময় কিন্তু বেশ কয়েকজন প্রমিনেন্ট জেইএম লিডার তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল বিন মাসুদ রয়েছেন, তিনি ছিলেন, মৌলানা তালা শহীদ তিনিও ছিলেন। এবং সেখানে তিনি কিন্তু জঙ্গিদের উৎসাহিত করছিলেন পরবর্তীকালে, তিনি ওখানে যাতে মানে পরবর্তীকালে ভারতবর্ষে বিভিন্ন অ্যাটাক প্ল্যান করার জন্য এবং সেটায় তাদের টেক পার্ট করার জন্য তাদের উৎসাহিত করছিলেন। তার আগে যদি আমরা দেখি ভারতীয় গোয়েন্দাদের কাছে যে তথ্য আছে তারও দু বছর আগে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে ওখানে মৌলানা মাসুদ আজহার তিনি ওখানে গিয়েছিলেন, ওখানে একটা ঈদের অনুষ্ঠানে জয়েন করতে। সেখানে তিনি তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে গেছিলেন এবং শীর্ষ নেতারা তারা ওখানে উপস্থিত ছিলেন। এবং আর একটা কথা আমার মনে হয় আমাদের দর্শকদের বলা ভালো যে ভারতীয় গোয়েন্দাদের কাছে এই তথ্য রয়েছে যে সাম্প্রতিক কালে মুফতি আব্দুল রাউফ আসগর, যিনি ডিফ্যাক্টো চিফ হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরে M4 যে রাইফেলগুলো তারা ওখানে ডাম্প করে গেছে, সেগুলো বিভিন্ন স্মাগলারদের মাধ্যমে ওখানে কিন্তু স্মাগল ইন করেছে। ওই জায়গাতেই আসবো সঞ্জয় দা, অর্থাৎ এইখানে এই যে সুবহানাল্লাহ কমপ্লেক্স, সেখানে জঙ্গিদের পাঠ্যসূচি ঠিক কি ছিল? পাঠ্যসূচি, জঙ্গি ট্রেনিং হতো সেখানে একেবারে সিলেবাস মেনে। আপনাদের দেখাবো জঙ্গিদের সেই পাঠ্যসূচি, এবং সেখানে কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি ছিল। জঙ্গিদের সেখানে ট্রেনিং দেওয়া হতো এই 5 তারা সুইমিং পুলে, সেখানে 5 তারা জঙ্গি ঘাঁটি, সেখানে সুইমিং পুল, হর্স রাইডিং, জিমনাসিয়াম, সমস্ত কিছু অর্থাৎ ধাপে ধাপে গড়ে তোলা হতো আতুর ঘর জঙ্গিদের। মাসুদ আজহার এই মুহূর্তে তাহলে কোথায় সঞ্জয় দা? কোনো প্রশ্ন মানে মাসুদ আজহার সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের কাছে যে তথ্য রয়েছে, তিনি কিন্তু এই মার্কাজে তার বাড়ি থাকা সত্ত্বেও এবং তার ফ্যামিলি মেম্বাররা থাকলেও তাকে কিন্তু বেশ কিছুদিন আগে আইএসআইয়ের পক্ষ থেকে তাকে কিন্তু শিফট করে দেওয়া হয়েছে। অন্তত 2টো সেফ হাউস তারা লোকেট করতে পেরেছে, একটা রাওয়ালপিন্ডিতে এবং একটা ইসলামাবাদে। কিন্তু কোনো একটা স্পেসিফিক জায়গায় দীর্ঘদিন তাকে রাখা হয় না। ভারতীয় গোয়েন্দাদের কাছে যে তথ্য রয়েছে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের সেফ হাউসের মধ্যে একদমই আমরা সেটা দেখাচ্ছি সঞ্জয় জায়গায় একেবারে তাকে কিন্তু রোটেট করানো হয়। ফলে তিনি মাঝে মধ্যে আসেন, যেটা বললাম শেষ এই মার্কাজে মাসুদকে দেখা গিয়েছিল 30শে নভেম্বর 2024 সালে তিনি এখানে বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতার কিন্তু ভিডিও রীতিমতো রয়েছে, সেই বক্তৃতার রীতিমতো ভিডিও রয়েছে, যেটা আমরা দেখাচ্ছি 30শে নভেম্বর। এবং সেখানে তিনি বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধের হুমকি দিয়েছিলেন এবং তিনি উৎসাহ দিচ্ছিলেন। এবং তার আগেও এখানে তিনি এসছেন 13ই ফেব্রুয়ারি 2022 এই মার্কাজে খাতামি বুখারিতে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসেছিলেন। যে ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসে তিনি ওখানে কিন্তু অনুষ্ঠানে তিনি টেক পার্ট করছেন। আর একটা তথ্য আমরা দিতে চাইব যে ভারতীয় গোয়েন্দাদের কাছে এই তথ্য রয়েছে যে ওখানে বেশ কয়েকজন ফিদায়ে, অর্থাৎ জৈশি মোহাম্মদের বেশ কয়েকজন কুখ্যাত ফিদায়ে, যাদের মধ্যে তালা রশিদ, উসমান, উমর, মোহাম্মদ ইসমাইল ওরফে লম্বু, তাদের কিন্তু ফিদায়ে অ্যাটাকের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই ফ্যাসিলিটিতে। পরবর্তীকালে ফিদায়ে তাদের তৈরি করার পরে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের বালাকোট ফ্যাসিলিটিতে তাদের শিফট করানো হয়েছিল। বালাকোটে যে জেইএমের যে ফ্যাসিলিটি রয়েছে সেখানে শিফট করানো হয়েছিল। ফলে স্পষ্ট একটা যে ভারতীয় গোয়েন্দাদের কাছে মেটেরিয়াল এভিডেন্স প্রচুর পরিমাণে রয়েছে যে এই যে মার্কাজ সুবহানাল্লাহ যে প্রজেক্টটা ভাওয়ালপুরের যেখানে টার্গেট হিট করা হয়েছিল, সেটাতে কিন্তু জৈশের এটা অপারেশনাল হেডকোয়ার্টার ছিল এবং বিভিন্ন জঙ্গি শীর্ষ নেতা যারা জৈশের, তাদের গতিবিধি, তাদের ওখানে উপস্থিতি, ওখানে জঙ্গিদের তৈরি করা, মানে সঞ্জয় দা পুঙ্খানুপুঙ্খ নজর রাখা হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হয়েছিল ভারতীয় গোয়েন্দাদের। এখানেই বোধহয় এটাই সাফল্য। এই তথ্যের ভিত্তিতেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল 9টি জঙ্গি ঘাঁটি আর যেখানে অ্যাটাক করেছে অপারেশন সিঁদুর। আমরা এই নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আমি একটা বিষয় জানতে চাইবো যে কতটা নিখুঁত তথ্য থাকলে পরে আর কতটা হোমওয়ার্ক থাকলে পরে এভাবে নিখুঁত আক্রমণ করা যায়? এটা তো ভারতীয় গোয়েন্দা বিভাগের চূড়ান্ত সাফল্য। অ্যাবসলিউটলি। এইখানে আপনারা এই জিনিসটা উপস্থাপিত করলেন, থ্যাংক ইউ। কেননা এই ভারতীয় গোয়েন্দাদের কথা কিন্তু এখানে বলাই হচ্ছে না। এখানে সেনা 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 এই সমস্ত বলা হচ্ছে, কিন্তু ভারতীয় গোয়েন্দারা এই যে দেখুন 2019 সালে আমাদের যে অ্যাপ্রোচ,
এবং 2025 সালে আমাদের যে অ্যাপ্রোচ তার মধ্যে দেখুন কতটা ডিফারেন্স। এটাতে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস এত করা হয়েছে, তারই ফল আজকে আপনারা পাচ্ছেন। এবং এই 2019 সালে দেখবেন যে সময়টা আমরা পাকিস্তানকে দেখিয়েছিলাম, 2025 সালে কিন্তু সেই সময়টা আমরা পাকিস্তানকে আর দেখাচ্ছি না। এখানে দুটো একটু আপনাদের কাছে চমকপ্রদ তথ্য আপনাদের আমি দেবো। সেটা হচ্ছে যে একটা আপনারা জানবেনই, অমৃতসরের অলরেডি গ্রামে মিসাইলের টুকরো পাওয়া গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 5টা ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন রাত 1টা থেকে 1:30টার মধ্যে ওই গ্রামের লোকেরা। তো সেটা এখন গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে, চরম গোপনীয়তার মধ্যে। কিন্তু আমার আশঙ্কা পাকিস্তান অলরেডি কিছু একটা করেছে এবং তার ফলে তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মিসাইল স্ট্রাইক আমি বলেছিলাম যে একটা খুব বড় সম্ভাবনা। পাকিস্তান এইখানে যেটা করেছে সেটা এখনো পর্যন্ত না সবাই সামনে এলেও আমরা কিছুটা ধারণা করতে পারছি কি করতে পারে। আর তারপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে দেখছেন যে লাহোরে যে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে, 12খানা বিস্ফোরণ, সেটা কিন্তু ব্রাহ্মোস ইউজ করা হয়ে থাকতে পারে। কেন ব্রাহ্মোসের একটা ইন্টিগ্রেটেড গাইডেন্স সিস্টেম আছে, যেটা আপনি প্রোগ্রাম করে দিতে পারেন। আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আপনাদের আরো বড় খবর দেব। এই মাসুদ আজহারের কথা আমরা বলছিলাম, জৈশ এ মোহাম্মদের জঙ্গি ক্যাম্প আতুর ঘরের কথা বলছিলাম। সঞ্জয় দা, আরো বড় খবর এই মুহূর্তে সামনে আসছে। একেবারে যে আমরা যেটা জানি সেটা হলো যে কান্দাহারে যে হাইজ্যাক হয়েছে, সেই হাইজ্যাকের মূল মাস্টার মাইন্ড ছিল আমরা জানি মাসুদ আজহার। 1994 সালে তিনি কিন্তু ভারতবর্ষে গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপরে তিনি জেলে ছিলেন। তারপরে একটা অ্যাবডাকশন অ্যাটেম্প্ট হয়ে তাকে ছাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেটা ফল দেয়নি। পরে 1999 সালে কান্দাহারে হাইজ্যাক করা হয়েছিল। কাঠমান্ডু থেকে একটি ফ্লাইট তাকে হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে তারা সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার নেপথ্যে যিনি ছিলেন এই মাসুদ আজহারের যে ভাই, সেই আসগর কিন্তু এই ঘটনাতে গতকালের যে স্ট্রাইক, সেই স্ট্রাইকে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। গতকাল তার এই অ্যাটাকে তিনি ইনজিওর্ড হয়েছিলেন। এটা ইন্টেলিজেন্স এজেন্সি তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, যে এই তথ্য তারা সংগ্রহ করছে। তার এই মুহূর্তে লেটেস্ট অবস্থা কি রয়েছে, এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এই মুহূর্তে কনফার্মেশন রয়েছে যে এই ডিফ্যাক্টো চিফ এই মুহূর্তে আসগরের কিন্তু মৃত্যু হয়েছে গতকালের এই হিটে। ভারতবর্ষের যে স্ট্রাইক গতকাল অপারেশন সিন্দুর, তাতে ভাওয়ালপুরের এই মার্কাজ সুবহানাল্লাহতে যে হিট করেছিল, সেখানে তিনি কিন্তু উপস্থিত ছিলেন। যেটা আমি বলছিলাম, তার ওখানে বাড়িও ছিল। তিনি ওই প্রেমাইসের মধ্যে, ওই 15 একর জমির ফ্যাসিলিটিতে তার রেসিডেন্স ছিল, সেখানে তিনি কিন্তু নিহত হয়েছেন। আরো বড় খবর এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদের, যেটা সঞ্জয় দা জানাচ্ছিল, মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু হয়েছে। এবং আপনাদের জানাবো, ডিফ্যাক্টো চিফ জৈশ এ মোহাম্মদের ডিফ্যাক্টো চিফ এই মাসুদ আজহারের ভাই গতকাল অপারেশন সিন্দুরের যে আক্রমণ, যে মিসাইল হানা হয়েছিল, তাতেই গুরুতর জখম হয়েছিলেন এই আসগর। মাসুদ আজহারের ভাই, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয়েছে তার। জানাবো আপনাদের আরো একবার, মাসুদ আজহারের পরিবারের 10 সদস্যের মৃত্যু হয়েছিল গতকাল, সেই সঙ্গে আরো 4 ঘনিষ্ঠের মৃত্যু হয়েছিল, তার পরিবারের 14 জনের মৃত্যু। আর এবার মাসুদ আজহারের ভাই গতকাল যিনি গুরুতর জখম ছিলেন, হাসপাতালে চিকিৎসা চলছিল, তারও মৃত্যু হয়েছে। আর এবার আপনাদের জানাবো মুরিদকের কথা। জঙ্গি আতুর ঘর, জঙ্গিদের হেডকোয়ার্টার ভাওয়ালপুরের মতোই এই মুরিদকে সম্পর্কেও কি তথ্য ছিল সঞ্জয় দা গোয়েন্দাদের কাছে? একেবারে, এবং মুরিদকে সম্পর্কে যে তথ্য ছিল সেটা আরো ডিফাইনিং এবং আরো বলা যেতে পারে বহু তথ্য সম্বলিত, যেটা বলা যেতে পারে ইন্টেলিজেন্স ডোসিয়ারে যদি আমরা একটু খেয়াল রাখি, যে তথ্য ছিল আমাদের ভারতীয় বিভিন্ন এজেন্সি মারফত, যেটা আমরা কালেক্ট করেছিলাম, সেটা কিন্তু একেবারে প্রামাণ্য বলা যেতে পারে। এটা যে একটা টেরার ফ্যাসিলিটি, শুধু ইন্টেন্স টেরার ফ্যাসিলিটি যেটা বলা হয়, সেটা কিন্তু ছিল মার্কাজ তাইবা এটাকে বলা হয় মুরিদকেতে। এটা হলো লস্করি তৈবার অপারেশনাল হেডকোয়ার্টার বলা যেতে পারে। এটা কিন্তু 82 একর এরিয়া জুড়ে, এই 82 একর এরিয়া জুড়ে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, স্পোর্টস ফ্যাসিলিটি রয়েছে, ফার্মল্যান্ড রয়েছে, ফিশ ফার্মিং এর ব্যবস্থা রয়েছে, স্পোর্টস ফ্যাসিলিটি রয়েছে। মানে বলা যেতে পারে সামগ্রিকভাবে একটা পুরো এলাকা গড়ে তোলা। এবং কোনো মানুষ বসবাস করতে গেলে যা করতে হয় সমস্ত কিছু। ক্যাম্পাসে মাদ্রাসা আছে, খেলার জায়গা রয়েছে, বসতি রয়েছে, এবং এখানকার জঙ্গিদের অস্ত্র শারীরিক প্রশিক্ষণ দেওয়া হতো। এবং সুফা একাডেমিতে পুরুষদের কট্টরপন্থী শিক্ষায় ইম্পার্ট করা হতো, এমনকি মহিলাদের জন্য এই পুরো ব্যবস্থা ছিল। এবং বলা যেতে পারে যে প্রতি বছর বিভিন্ন কোর্সে
1000-এর ওপর ছাত্রকে তারা নিয়োগ করতেন এবং তাদের প্রশিক্ষণ দিতেন। এটা কোনো স্পেসিফিক প্রশিক্ষণ নয়, নানা রকমের কোর্স, সেগুলোর প্রশিক্ষণ দেওয়া হতো। সব লস্করের বলা যেতে পারে, লস্করের এই মুহূর্তে সবচেয়ে বড় এটা ছিল হলো অপারেশনাল সেন্টার বলা যেতে পারে, এই 82 একর জমির ওপরে। এখানে এই প্রসঙ্গে একটি তথ্য আমরা দিয়ে রাখবো, এই যে তথ্যটি যে 2000 সালে এই ফ্যাসিলিটিতে একটি মসজিদ এবং গেস্ট হাউস তৈরি করার জন্য খোদ ওসামা বিন লাদেন 10 মিলিয়ন তিনি টাকা তিনি দিয়েছিলেন লস্করকে এখানে তৈরি করার জন্য। এবং চাঞ্চল্যকর সঞ্জয় দা, একেবারে চাঞ্চল্যকর তথ্য আপনাদের জানাবো। এই মুরিদকের সঙ্গে ওসামা বিন লাদেনের যোগ। কোটি টাকা দিয়েছিলেন ওসামা বিন লাদেন। সময়টা 2000 সালের আশেপাশে। সেই সময় এই মুরিদকেতে যে জঙ্গিদের আতুরঘর তৈরি হয়েছে, যে আতুরঘরের কথা সঞ্জয় দা বলছিল, সেটা তৈরিতে কোটি টাকা ঢেলেছিলেন ওসামা বিন লাদেন। আর তার মানে সঞ্জয় দা, জঙ্গিদের পাঠশালা বলা যায়। আমরা যে এতদিন ধরে আতুরঘর বলতাম, সেটা যে ঠিক কিভাবে হয়, একেবারে পাঠশালা বলা যেতে পারে। এবং দেখো 26/11 যারা পারপিট্রেটার বা যারা জঙ্গিরা ছিল, সেই 10 জনকে ইনক্লুডিং আজমাল মানে কাসাফকেও কিন্তু এখানেই এই ফ্যাসিলিটিতেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবং বলা যেতে পারে যে দরায় রিব্বাত, যেটাকে ইন্টেলিজেন্স কোর্স বলা হয়, যে ওদের যারা জঙ্গি তাদের ইন্টেলিজেন্স একটা কোর্স দেওয়া হয়। কেন? যে তারা কি করে খবর সংগ্রহ করবে বা কাউন্টার এসপিওনাজ, অর্থাৎ অন্যান্য যেখানে অপারেশন করতে হবে তাদের ইন্টেলিজেন্স অপারেটিভরা যেভাবে কাজ করে তাদের কীভাবে এড়িয়ে যেতে হবে, এই দরায় রিব্বাতে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। একেবারে তার মানে বোঝাই যাচ্ছে যে একেবারে সমস্ত রকমের শিক্ষা দিয়ে তৈরি করা হতো জঙ্গিদের এই মুরিদকে বা ভাওয়ালপুরে। সঞ্জয়, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।